Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I have cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আজ আমরা লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট অর্থাৎ চলন ও গমন চ্যাপ্টারের মধ্যে অলরেডি পড়ছিলাম যে কিভাবে উম, পেশিজ চলন আমরা দেখছি চলনের বিভিন্ন রূপ রয়েছে, সেগুলি হচ্ছে পেশিজ চলন, অ্যামিবার্ড চলন, ফ্লাজেলা যুক্ত চলন। কিন্তু যে চলনটি গমনে সাহায্য করে সেটি ছিল পেশিজ চলন। তো পেশির গঠন, পেশির মধ্যে কিভাবে সংকোচন প্রক্রিয়া হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখেছি। এবার আমরা যে জিনিসটা দেখতে চাইছি সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র। কারণ আমরা জানি যখনই কোনো একটি জীব চলন বা গমন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তখন শুধু পেশি নয়, পেশির সঙ্গে সমন্বয়ে থাকে স্নায়ুতন্ত্র এবং কঙ্কাল তন্ত্র। এবার কঙ্কাল তন্ত্র বলতে কি কি আসে কঙ্কাল তন্ত্রের মধ্যে? তো কঙ্কাল তন্ত্রের মধ্যে প্রধানত যে গঠনগুলি আসে সেগুলি হচ্ছে, এটা একটা খাজ। তোমরা কঙ্কাল তন্ত্র এভাবে মানতে পারো যে খাজ কিরকম, যেমন সাপোজ আমরা যখন কোনো একটা ফ্রেম বানাই, তো কঙ্কাল তন্ত্রটা ফ্রেমের মতো। সাপোজ দিস ইজ এরকম থাকবে, এবার এর উপরে পেশি, তারপর সেখানে চামড়া, পেশি চামড়া এগুলো এসেছে, তারপর একটা পরিপূর্ণ বডি তৈরি হয়। তো স্কেলেটাল সিস্টেম হচ্ছে ফ্রেমওয়ার্কের মতো, একটা খাজের মতো কাজ করে। এটা কি দিয়ে তৈরি? যেটা মেইনলি হাড় এবং কিছু তরুণাস্থি, তাই তো, অস্থি এবং তরুণাস্থি নিয়ে সমন্বিত। প্রধানত অস্থি রয়েছে এবং অস্থির সঙ্গে কিছু তরুণাস্থি। এবার এই পুরো তন্ত্রটি কোথায় সাহায্য করে? আমাদের বিভিন্ন চলনে সাহায্য করে। যেমন আমি যখন হাতটি ভাঁজ করছি বা পাকে ভাঁজ করছি, তখন কি হচ্ছে? শুধু কি পেশির টানের, পেশির সংকোচনের ফলে পেশির সংকোচন হয়, ফলে সেটি হাড়টিকে ভাঁজ করে, তাই সেখানে একটা চলন দেখা যায়। তো যে কোনো চলনে তিনটি জিনিস, সেটা হচ্ছে পেশিতন্ত্র, কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম, আর স্নায়ুতন্ত্র, এরা তিনজন সমন্বয় থাকে সবসময়, তবেই সেই চলন প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে। এবার সাপোজ আমরা যখন কেউ খাবার চিবোয়, তাই তো, খাবার চিবচ্ছে, সে কি নিজের ম্যান্ডিবল বা যে নিচের চোয়ালটি রয়েছে, চোয়াল ছাড়া কি কেউ খাবার চিবোতে পারবে? পারবে না। আবার কেউ তো নিচের পা ছাড়া, তাই তো, সে কি হাঁটতে পারবে? পারবে না। তো এই সমস্ত জিনিসগুলো, তাহলে সেখানে অবশ্যই বোন, এখানে যদি আমার যদি নিচের চোয়ালের এই ম্যান্ডিবল হাড়টি না থাকে, বা নিচে যদি রেডিয়াস আর না, কারো যদি পা ভেঙে যায়, তাহলে কি সেখানে চলন করতে পারে? পারে না, অবশ্যই আমরা দেখেছি। তো এই হাড় বা তরুণাস্থি গুলি কি? তরুণাস্থি বা হাড়, যেমন পেশি ছিল, পেশি একটা অন্য ধরনের কলা। তো হাড় বা তরুণাস্থি এরা হচ্ছে যোগ কলা। যোগ কলা আসলে বলি আমরা, যোগ কলা হচ্ছে যে কলাগুলি একের বেশি কলার সমন্বয় সাধনে সাহায্য করে এবং দেহের বিভিন্ন কার্যকরী প্রক্রিয়াগুলি সমন্বয় সাধন করে। তো তো এবং এটাকে স্পেশালাইজ কেন বলছি? কারণ সাধারণ কানেকটিভ টিস্যু গুলো, যে আমরা দেখি সাধারণ কানেকটিভ টিস্যু কি হয়, সাধারণ কানেকটিভ টিস্যু বা যোগ কলা যেগুলি রয়েছে, সেগুলিতে কিছু পার্ট রয়েছে যেটা ফ্লুইড, কিছু পার্ট রয়েছে সলিড। ফ্লুইড পার্টটা ম্যাক্সিমাম থাকে, সলিড পার্টটা কম থাকে। এটা জেনারেলি যে কোনো যোগ করার ক্ষেত্রে হয়। বাট ইন কেস অফ দিস, লাইক হাড়, তরুণাস্থি, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে আমরা দেখেছি, এদের ক্ষেত্রে সলিড পার্টটা আমরা দেখবো বেশি রয়েছে রাদার দ্যান ফ্লুইড। এবং এর মধ্যে আরো কিছু কিছু অন্যান্য সল্ট রয়েছে, সেই সব সল্ট, যেমন কন্ড্রয়েটিন সালফেট, হায়ালুরিন সালফেট, এগুলি সবগুলি সব আহ, এই প্লাজমার মধ্যে সজ্জিত হয় বলে আমরা বলতে পারি যে অস্থি এবং তরুণাস্থিগুলি হচ্ছে একটা উম, বিশেষ ধরনের বিশেষিত যোগ কলা। যোগ কলা কিন্তু বিশেষিত। যেমন অস্থির ক্ষেত্রে, এবার দেখো, অস্থি আমরা যদি আমরা বোন, একটা অস্থি আর তরুণাস্থি, তরুণাস্থি তো নাকের ডগায় রয়েছে, তো কোনটা বেশি শক্ত? অবশ্যই অস্থি। তো অস্থি কেন শুধু অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয় না? অস্থির যে ধাত্রটি রয়েছে সেখানে রয়েছে ক্যালসিয়ামের লবণ। আর অন্যদিকে যে তরুণাস্থি গুলো রয়েছে, তরুণাস্থি গুলোর যে ধাত্র রয়েছে সেটি কন্ড্রয়েটিনের লবণ দিয়ে তৈরি, মেইনলি কন্ড্রয়েটিন লবণগুলি। ওকে। তার অনেক সময় জিজ্ঞেস করা হবে ম্যাচ দা কলাম দিয়ে যে বোন, ইউ উইল হ্যাভ বোন, এদিকে থাকবে কার্টিলেজ, এদিকে অপশনে ক্যালসিয়াম সল্ট, কন্ড্রয়েটিন সল্ট, আরো আরো দু তিনটা অপশন দিন। তো ম্যাচ দা কলামে আই ঠিক করতে পারে। এবার সাধারণ একটা পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে 206টি হাড় থাকে এবং কিছু তরুণাস্থি রয়েছে। টোটাল কটি চলে? 206টি। এবং এই যে পুরো হাড়ের সমষ্টি, এই 206টি আর হাড়কে আমরা প্রধানত দুভাগে বিভক্ত করি পুরো অস্থিতন্ত্রকে। কি সেগুলি? এক হচ্ছে অক্ষীয় কঙ্কাল, বা অক্ষীয় মানে কি? আমরা জানি অক্ষ বরাবর। সাপোজ এটা একটা হিউম্যান বডি,
তো তার অক্ষ কোনটা হবে? এই যে এটা অক্ষ। তো অক্ষ বরাবর যত রকম হাড় রয়েছে সেই সমস্ত হাড়গুলিকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল। এর মধ্যে টোটাল 80টি বোন রয়েছে। কি কি রয়েছে? যেমন এতে এই 80টির মধ্যে রয়েছে স্কাল বা যে খুলি, মাথার খুলিটি, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড, স্টারনাম এবং রিবস বা পশুকাগুলি। ওকে। আর এবার তাহলে অ্যাক্সিয়াল হলো আরেকটা তন্ত্র ছিল। এবার যে অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। যেটা অক্ষ বরাবর নেই সেগুলো আমরা বলি অ্যাপেন্ডিক্স রয়েছে, যেমন লিম্ব বেরোয়, লিম্ব গুলিতে রয়েছে, তো এগুলোকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার বা উপাক্ষীয় কঙ্কাল। ওকে। স্কাল বা খুলির মধ্যে কি কি রয়েছে? খুলির মধ্যে দু ধরনের বোন রয়েছে, প্রধানত দু টাইপের রয়েছে, সেগুলি হচ্ছে ক্রেনিয়াল আর ফেসিয়াল। মানে ক্রেনিয়ামের অস্থি আর রয়েছে মন্ডল অস্থি। যেটি আমাদের ক্রেনিয়াম বা ব্রেন বক্স তৈরি করতে সাহায্য করে সেটা হচ্ছে ক্রেনিয়াল বোন। আর যেটি আমাদের মুখমণ্ডল তৈরি করতে, যেমন আমাদের চিক হলো, গাল হলো, তাই তো, এই সমস্ত জিনিসগুলো তৈরি করছে সেটা হচ্ছে মুখমণ্ডলের। তো টোটাল কতগুলি রয়েছে? ক্রেনিয়াল রয়েছে 14, সরি, ক্রেনিয়াল রয়েছে 8টি, তাই তো। তাহলে খুলি তৈরি করতে, ক্রেনিয়াল অস্থি তৈরি করতে রয়েছে 8টি। আর ফেসিয়াল বা মুখমণ্ডলের অস্থি তৈরি করতে কতগুলি রয়েছে? 14টি। আর দুটো মিলে হচ্ছে স্কাল তৈরি করে, টোটাল 22। এবার এরা যে বাইরের দিকে যে কভারিংটা তৈরি করলো বা এই যে একটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, সেটা আমরা জানি কি, হ্যাঁ, ক্রেনিয়াম, যেটা মস্তিষ্কের একটা আবরণী তৈরি করে। আর ফেস যে রয়েছে, ফেসিয়াল রিজন যেটা রয়েছে, তাই তো, যেখানে আমাদের মুখমণ্ডল, সেই মুখমণ্ডলে টোটাল 14টি স্কেল, 14টি কঙ্কাল রয়েছে, তাই তো। তার মধ্যে কি কি রয়েছে? 14টি, 14টি তোমরা দেখবে দুটি ম্যাক্সিলা, তাই তো, দুটি ম্যাক্সিলা, দুটি জাইগোমেটিক, এরকম বিভিন্ন বনগুলি রয়েছে এবং একটি ম্যান্ডিবল রয়েছে, তাই তো। আর একদম স্কালে, সাপোজ দিস ইজ দ্য স্কাল, ওকে, দিস ইজ, এটা নিচে লোয়ার জ, আর সবার নিচে এখানে একটা ইউ আকৃতির বোন রয়েছে যেটাকে আমরা বলি হায়োইড। হায়োইড কোথায় রয়েছে? হায়োইড রয়েছে আমাদের যে বাক্কাল ক্যাভিটি, মুখ, মুখগহ্বরটা রয়েছে, মুখগহ্বরের একদম বেসে বা একদম নিচে, একদম গোড়ায় রয়েছে হায়োইড বোন। এবং এটাকেও আমরা স্কালের মধ্যে কাউন্ট করি। ওকে। আর তাছাড়া স্কালের মধ্যে আরো কিছু বোন রয়েছে, যেমন কানের মধ্যে যে আমাদের মধ্যকর্ণ রয়েছে, মধ্যকর্ণে থাকে মেলিয়াস ইনকাস স্টেপিস, যেগুলি হ্যামার শেপ, পেন্টার শেপ এবং স্টিরাপ শেপ। ওকে। তো মেলিয়াস ইনকাস স্টেপিস নামে তিনটি আরো বোন রয়েছে, এগুলি ছোট ছোট বোন। সব থেকে ছোট বোন আমরা জানি স্টেপিস, তাই তো। এই সব থেকে ছোট ছোট বোনগুলো কোথায় রয়েছে? আমার মধ্যকর্ণের মধ্যে। ওকে। আর এদেরকে আমরা কি বলি? এদেরকে বলা হয় এয়ার অসিকালস বা কর্নাস্থি। কর্ণের মধ্যে রয়েছে, তো কানের মধ্যে রয়েছে কর্নাস্থি। এবার তাহলে স্কাল রিজন, আমাদের খুলির অংশটা দেখছো, করোটি অঞ্চলটি, এর মধ্যে কি রয়েছে? সাপোজ দিস ইজ দ্য স্কাল রিজন। স্কালের পর থেকে কি কন্টিনিউ হয়? সেখান থেকে ভার্টিব্রাল কলাম শুরু হয়ে যায়, তো মেরুদণ্ড শুরু হয়ে যায়। কিসের মাধ্যমে? না, এখানে দুটো খুলির ওখানে যে অংশটা মেরুদণ্ডের সঙ্গে কন্টিনিউ হচ্ছে সেই পার্টে একটা কন্ডাইল থাকে, সেটাকে আমরা বলি, দুটি কন্ডাইল, দুটি অসিপিটাল কন্ডাইল। ওই জন্য আমরা এই ধরনের খুলিগুলিকে বলি ডাইকন্ডাইলিক। এবার ডাইকন্ডাইলিক হওয়ার কারণে আমাদের কি লাভ হয়েছে? ডাইকন্ডাইলিক হওয়ার কারণে আমরা আমাদের মাথাকে পুরো 180 ডিগ্রি ঘোরাতে পারি না, সরি 360 ঘোরাতে পারি না, আমাদের সাইড সাইড। কিন্তু যাদের ক্ষেত্রে এটা ডাইগন্ডাইলিক না হয়ে, যাদের ক্ষেত্রে সাপোজ একটা কন্ডাইল, তাহলে সে তার মেরুদণ্ডের অ্যাক্রস পুরো 360 করতে পারবে, তাই তো। তাহলে এটা হচ্ছে এই ডাইকন্ডাইলিক বা মনোকন্ডাইলিক স্টাইল বা এই খুলিগুলির সুবিধা। ওকে। যে কোনটা কি সুবিধা। এবার আমাদের খুলিটি যেহেতু 360 আমাদের দরকার নেই, তাই তো, আমরা যেহেতু আমাদের বডিকে মুভমেন্ট করে পিছনের দিকে তাকাতে পারি, তো আমাদের ক্ষেত্রে সম্ভব রয়েছে, এবার আমাদের 360 মুভমেন্ট নেই। ওই জন্য আমাদের ক্ষেত্রে যে খুলিটি রয়েছে সেটি সাধারণত ডাইকন্ডাইলিক খুলি, খুলি হয়। এবার মেরুদণ্ড যে আমাদের রয়েছে, তো আমাদের মেরুদণ্ডটি কি দিয়ে তৈরি? না, 26টি দেহের পৃষ্ঠদেশে অবস্থান করে এরকম ধারাবাহিকভাবে সজ্জিত 26 টোটাল, সবগুলি পৃষ্ঠদেশে অবস্থিত। কোথা থেকে শুরু হচ্ছে? আমি বলেছিলাম যে খুলির গোড়া থেকে শুরু হচ্ছে, যেটা আমাদের পুরো দেহের, যেটা, তাই তো, মাথা তো হয়ে গেল খুলি দিয়ে, ক্রেনিয়াম দিয়ে। এবার করোটিসিক তলদেশ থেকে শুরু করে একদম পুরো দেহের খণ্ডের যে মূল কাঠামো, তাই তো, মূল কাঠামো, এটার মধ্যে সব পেশিগুলো রয়েছে, হাত রয়েছে, সবকিছু এখানে। তো মেইন ট্রাঙ্ক যে তৈরি করে সেটার পুরো কাঠামোটাই তৈরি করে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। ওই জন্য মেরুদণ্ড ভেঙে গেলে পুরো দেহ
ফিগারটি বলতে প্রত্যেকটি মেরুদণ্ডের, হ্যাঁ, কি রয়েছে প্রত্যেকটি মেরুদণ্ডের মধ্যে, এরকম সাপোজ এটা মেরুদণ্ড, মেরুদণ্ড এরকম গঠন থাকে সাধারণত, ঠিক আছে, এরকম প্রকৃতি হয়, কিন্তু সেন্টারে একটা অংশ রয়েছে, একটা ফাঁপা অংশ, যেটাকে আমরা বলি নিউরাল ক্যানাল। এই নিউরাল ক্যানাল আছে, যে এই নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, মাথা সুষুম্না কাণ্ড মিলে পুরো নিউরাল সিস্টেম তৈরি করতে, সেই সুষুম্না কাণ্ডটি তো ব্রেনের যে কন্টিনিউয়াস পার্ট, সেটা কোনটা দিয়ে পাস করছে, সেটা পাস করছে এই নিউরাল ক্যানাল গুলো দিয়ে। ক্লিয়ার? প্রথম মেরুদণ্ডটিকে আমরা বলি অ্যাটলাস, এর কিছু নামকরণ রয়েছে। প্রথম মেরুদণ্ডটিকে বলে অ্যাটলাস। অ্যাটলাস কি? অ্যাটলাস ধরে রেখেছিল, তাই তো? কি হ্যাঁ, যে পৃথিবীকে ধরে আছে একজন, তাই তো, গ্রিক দেবতা, সেই নামে এসেছে অ্যাটলাস। এবং অ্যাটলাস যদি কার সঙ্গে আর্টিকুলেট করে, তাহলে আমরা বলেছিলাম অসিপিটাল দুটি কন্ডাইল রয়েছে তাদের সঙ্গে, এই জন্য ডাইকন্ডাইল খুলি বলেছিলাম। আর মেরুদণ্ড তাহলে টোটাল 26টি বোন রয়েছে। 26টি আমরা কিভাবে ভাগ করি দেখো, যেটি সার্ভাইকেল অংশে বা গ্রীবাদেশীয় অংশে, তো গ্রীবা মানে গলার এই অংশটা যেগুলো রয়েছে, সেগুলো বলে সার্ভাইকাল ভার্টিব্রা। এর সংখ্যা টোটাল 7টি। তারপর রয়েছে যেটি বক্ষ দেশে রয়েছে, তাহলে বক্ষ দেশীয় কটি রয়েছে? বক্ষ দেশীয় 12টি। দেন লাম্বার বা কোটি অংশ যেটা রয়েছে, সেখানে রয়েছে টোটাল 5টি, এবং স্যাক্রাম একটি আর কক্সিস আরেকটি, তাহলে 1 + 1, টোটাল 1 2 7 19 26, টোটাল 26। ওকে, স্যাক্রাম এবং কক্সিসকে নন ফিউজ কেন লিখছি? কারণ জন্ম হওয়ার সময় এখানে একটি বোন থাকে না, স্যাক্রামে 5টি বোন, কক্সিসে 4টি বোন, এরকম করে আলাদা আলাদা থাকে, ঠিক আছে? তো যখন ডিউরিং বার্থ, তাই তো, জন্মের সময় টোটাল 33টা মেরুদণ্ড থাকে, বাট সেখান থেকে 5টা কক্সিস ফিউজ হয়ে একটা কক্সিস তৈরি করে, 1 ফিউজ। 4টি, সরি, 5টি স্যাক্রাম মিলে একটি ফিউজ স্যাক্রাম, 4টি স্যাক্রাল কক্সিসের পার্ট মিলে একটা কক্সিস, তাই তো? এই জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে বা পূর্ণাঙ্গদের ক্ষেত্রে টোটাল 26টি মেরুদণ্ড থাকে। এবার এই যে নাম্বার অফ সার্ভাইকাল ভার্টিব্রা দেখতে পাচ্ছ টোটাল 7টি, এটা প্রায় সমস্ত যতগুলি স্তন্যপায়ী রয়েছে সবার ক্ষেত্রে এই 7টি থাকে। এবার তাহলে বলবে যে জিরাফ তো এত লম্বা গলা, তাহলে জিরাফের ক্ষেত্রে কি 7টি রয়েছে? অবশ্যই তাদেরও 7টি রয়েছে, বাট তাদের ক্ষেত্রে এর দৈর্ঘ্যগুলি, তাই তো, অনেক বেশি বেশি হবে। এদের যে আকারগুলি, নাম্বার মোরালেস সবার মধ্যেই সেমই থাকে, যতগুলি ভার্টিব্রা বা মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যতগুলি স্তন্যপায়ী রয়েছে সবার ক্ষেত্রে। এবার ভার্টিব্রাল কলামের কাজ কি তারা বুঝেছো তো? এক তো এর মধ্যে দিয়ে নিউরাল পাস করে, তাহলে অবশ্যই এটি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডকে সুরক্ষা প্রদান করে। তারপর আমরা দেখেছি এর উপর ভর করেই আমাদের মস্তিষ্ক রয়েছে, তাই তো? তাহলে মস্তিষ্কের ভার বহন করা। আর আমরা জানি এর মধ্যে, আমরা জানি আমাদের শরীরে যে পেশি, সরি, পরশুকা বা পাদরের যে অস্থিগুলি রয়েছে, সেগুলো গিয়ে জানি আমরা কোথায় ফিউজ হয়, সামনে স্টার্নাম আর পিছনে গিয়ে সব মেরুদণ্ডতে জুড়ে যায়, তাই তো? তাহলে মেরুদণ্ডের মধ্যে একটা অংশ রয়েছে যেখানে গিয়ে এই পাঁজরের অস্থিগুলো সংযোগ হয়। এবার বক্ষদেশের ঠিক মাঝখান বরাবর যদি দেখো, এখানে একটা চ্যাপ্টা ধরনের অস্থি রয়েছে একদম অক্ষীয় মধ্যরেখা বরাবর, যার নাম হচ্ছে স্টার্নাম, বাংলায় উড়ো ফলক বলে। দেখতে অনেকটা ড্যাগারের মতো, তাই তো, তলোয়ারের মতো। অস্থি কতগুলি রয়েছে? অস্থি রয়েছে 22 পেয়ার্স। তো অনেক সময় 12 পেয়ার্স, অনেক সময় কনফিউজ করার চেষ্টা করে যে 12 জোড়া রয়েছে না 22 জোড়া, বা 12 জোড়া না দিয়ে আমি লিখলাম যে 24টি রয়েছে। 24টি বললে সেটাও ঠিক, আবার 12 জোড়া বললে সেটাও ঠিক। ওকে, টোটাল 12 জোড়া রয়েছে, মনে রাখবো। এবার 12 জোড়া কেন? কারণ দুদিকেই রয়েছে একই বই, একই এক রকমের, এভাবে দুটো বক্ষদেশটা তৈরি করছে। প্রতিটি পরশুকা বা পাঁজর যে রয়েছে, এরা এক ধরনের ফ্ল্যাট বোন। তারা পরবর্তীতে পড়বে এই যে বোনের বিভিন্ন ক্লাসিফিকেশন হয়, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ঠিক আছে? তো এই পরশুকা বা এই পাঁজরের পেশিগুলি, এগুলো হচ্ছে চ্যাপ্টা ধরনের অস্থি, যেমন স্টার্নাম একটা চ্যাপ্টা অস্থি, এটা একটা চ্যাপ্টা অস্থি। কিভাবে জুড়ে থাকে এরা? সামনের দিকে এরা স্টার্নামের সঙ্গে যুক্ত, পিছনের দিকে এরা মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। মেরুদণ্ডের মধ্যে বলছি একটা সাইট রয়েছে যেখানে গিয়ে অস্থিগুলো সব জুড়ে যাবে। তাহলে টোটাল দেখা যাচ্ছে দুটো আর্টিকুলেশন সার্ফেস রয়েছে, একটা ডরসাল একটা ভেন্ট্রাল, এবং দুটো আর্টিকুলেশন সাইট রয়েছে। আর ডরসাল এন্ড যেটা রয়েছে,
দেখো এর যে একদম ডরসাল এন্ড যেখানে গিয়ে অস্থির সঙ্গে জুড়ে গেছে, এই অংশটা কিভাবে জুড়ে থাকে আমি দেখাচ্ছি। এই অংশ, সাপোজ এইটা এন্ডটা, এন্ডের ক্ষেত্রে এখানে দুটো এরকম ফ্যাসেট থাকে, দুটো আর্টিকুলেশন সারফেস থাকে। কেন দুটো আর্টিকুলেশন সারফেস? এই জন্যই যে সাপোজ এইটা আমার ভার্টিব্রে, তো ভার্টিব্রের মধ্যে আমার ফ্যাসেট থাকে, আর্টিকুলেটিং ফ্যাসেট। সে আর্টিকুলেটিং ফ্যাসেটের মধ্যে গিয়ে এরা ঝুলে যায়। তো যেহেতু দুটি এরকম থাকে ডরসাল সাইডে বা যদি তুমি পৃষ্ঠদেশী থেকে দেখো, তো টোটাল দুটি রয়েছে। জন্য দুটি সাইড অফ আর্টিকুলেশন থাকে বলে একে বাইসেফালিক বলে। বাইসেফালিক, দুটি মাথা, বলতে পারেন তো, এর দুটি মাথা রয়েছে, এই জন্য একে বাইসেফালিক বলে। এবার পাদরাস্তিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় বেস্ট অন দেয়ার অ্যাটাচমেন্ট, যে কার সঙ্গে যুক্ত রয়েছে। যেমন প্রথম 7 জোড়াকে, 1 থেকে 7 অব্দি, এদেরকে বলা হয় ট্রুরি বা প্রকৃত বস্যু বা প্রকৃত পাদরাস্তি। এরা পৃষ্ঠদেশে কার সঙ্গে জুড়ে থাকে? বক্ষদেশীয় মেরুদণ্ডগুলির সাথে। আর সামনের দিকে বা এই ভেন্ট্রাল সাইডে এরা জুড়ে থাকে উরোফলক বা স্টার্নামের সাথে। কিসের সাহায্যে? হায়ালিন কার্টিলেজের মাধ্যমে। তো এই যে হায়ালিন কার্টিলেজ গুলি, the eighth, ninth and 10th pair of ribs do not articulate directly with the sternum. 8, 9, 10 এই যে জোড়া রয়েছে আহ, পশুকার, এরা সরাসরি আইস্টার নামের সঙ্গে জোড়ে না। তাহলে 1 থেকে 7 ডিরেক্টলি স্টার নামের সঙ্গে জুড়ছিল। 8, 9, 10 এরা কিভাবে জোড়ে স্টার নামের সাথে? এরা স্টার নামের সাথে ডাইরেক্টলি না জুড়ে এরা গিয়ে 7-এর সঙ্গে যুক্ত হয়ে, এরকম 7 হয়েছে, 8ও গিয়ে সাথে যুক্ত হয়েছে, 9 গিয়ে সাথে যুক্ত হয়েছে, 10ও গিয়ে সাথে সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিসের মাধ্যমে? হাইলিন কার্টিলেজের মাধ্যমে। যেহেতু এরা ডিরেক্টলি স্টার নামের সঙ্গে সামনের দিকে জুড়ছে না, এরা অন্য রিবের সঙ্গে জুড়ে যাচ্ছে, তাই এদেরকে আমরা বলি ভার্টিব্রোকন্ড্রাল রিবস, বা এদেরকে আমরা তাহলে কি প্রকৃত বলতে পারবো না, এরা প্রকৃত নয়, অপ্রকৃত বা ফলস রিব। যে এরা পিছনের দিকে ভার্টিব্রা, সামনের দিকে কার্টিলেজের সঙ্গে জুড়ে থাকে, তাই তো কার্টিলেজের সঙ্গে অন্য একটা রিবের সঙ্গে জুড়ে রয়েছে, তাই এদেরকে বলি ভার্টিব্রোকন্ড্রাল। আর লাস্টের 2 পেয়ার 11 এবং 12, এরা পিছনের দিকে মেরুদণ্ডের সঙ্গে তো জুড়ে থাকে, তবে সামনের দিকে সম্পূর্ণ নয়। এরা সামনের দিকে সম্পূর্ণ নয়, এরা ভাসমান অবস্থায় থেকে যায়, তাই এদেরকে আমরা বলি ভাসমান পশুকা। এবার এই থোরাসিক ভার্টিব্রা গুলি, এই পিছনের দিকে যে রয়েছে বক্ষদেশ মেরুদণ্ড গুলি, সামনের দিকে পাদরস্থি গুলি এবং স্টার্নাম, এরা মিলে একটা পুরো বক্ষ পিঞ্জর তৈরি করে, বক্ষ পাজর, যেখানে মধ্যে বিভিন্ন ভাইটাল অর্গান গুলি যেমন হার্ট, লাংস, এরা এখানে থাকে। এই বক্ষবাজে কি করে? তারা বাইরে থেকে বিভিন্ন আঘাত, তারপর আমরা জানি যে হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারথোরাসিক যে ক্যাভিটিটা, তাই তো বক্ষগহ্বরের যখন আয়তন বৃদ্ধি পাবে তখন সেখানে ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, ফলে নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াতেও সাহায্য করে। তো ওভারঅল এটা একটা বক্ষপাজরের কাজ। এবার বলেছিলাম তাহলে, দেখো টোটাল আমি কি কি কভার করলাম। স্কাল বোন গুলি, স্কাল, ভার্টিব্রাল কলাম, স্টারনাম, রিবস, এগুলো সব ছিল অক্ষীয় কঙ্কাল, তাই তো। এবার অক্ষীয়ের সঙ্গে আরেক প্রকার কঙ্কাল ছিল, সেটা আমরা বলেছিলাম উপাক্ষীয় কঙ্কাল। উপাক্ষীয় কঙ্কাল কিংবা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, তাই তো। তো এই উপাক্ষীয় কঙ্কালগুলি এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে প্রত্যঙ্গের যে অস্থিগুলি, তাই তো, যেগুলো আমাদের প্রত্যঙ্গ তৈরি করে, যেমন হাত পা, এই প্রত্যঙ্গগুলি, এই হাত পায়ের প্রত্যঙ্গগুলি এবং তার সঙ্গে তার গার্ডেল, গার্ডেলকে পুরো দেখাচ্ছে তুলে। এবার প্রত্যেকটি প্রত্যঙ্গের কাছে টোটাল কটি অস্থি রয়েছে? 30টি করে। তাহলে 30 × 4, আমাদের দুটি হাত দুটি পা, তাহলে 4, তাহলে 120টি অক্ষীয়, 120টি উপাক্ষীয়, আর এইটি, দেখো প্রত্যেকটি ভালো করে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি, দেখো এখানে একটা দুটি গার্ডেল থাকে, একটা হচ্ছে পেলভিক গার্ডেল আর একটা হচ্ছে হোল্ডার গার্ডেল, ঠিক আছে। যেখানে হাতের এইগুলি, দেখো প্রত্যঙ্গগুলি বা উপাক্ষীয় পেশিগুলি যেখানে অক্ষীয় কঙ্কালের সঙ্গে উপাক্ষীয় কঙ্কালের সঙ্গে যুক্ত হয়, সেখানে একটা করে গার্ডেল থাকে। তাহলে দুটি হাতের এখানে দুটো থাকবে, পায়ের এখানে দুটো। তো এই গার্ডেল গুলির মধ্যে আবার টোটাল 6টি গার্ডেল রয়েছে, তো টোটাল আরো 6, তো টোটাল 206, তো 126, এন্ড অক্ষীয় হচ্ছে 80টি, 206টি বন বলেছিলাম। ওকে। এবং প্রত্যেকটি বনের মধ্যে, যেমন হাতের মধ্যে থাকবে 30টি, পায়ের মধ্যে থাকবে 30টি, আর এই গার্ডেল গুলি মিলে রয়েছে 6টি। কিভাবে দেখাচ্ছি না। তো প্রথমে আসছি হাতের অস্থিগুলির মধ্যে। হাতের অস্থিগুলি কি কি রয়েছে? হাতের মধ্যে রয়েছে হিউমেরাস, যেটি তৈরি করে হাতটি। তারপরে যে
নিচের পার্টটা সেটা হচ্ছে রেডিয়াস এবং আলনা দিয়ে তৈরি, এবং কবজা যেটাকে বলি, কবজির মধ্যে কি রয়েছে, কবজির মধ্যে কটা অস্থি রয়েছে, কার্পাল, সেগুলো হচ্ছে সংখ্যা 8টি। মেটাকার্পাল বা যে তালু দেখতে পাচ্ছি, হাতের তালুর অস্থিগুলি টোটাল 5টা রয়েছে, 1 2 3 4 5, 5টি মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জেস বা যেগুলো হাতের আঙ্গুল তৈরি করে, এর মধ্যে কটি রয়েছে অস্থি রয়েছে, 14টি। তো টোটাল কটি হলো, 1 2 3 11 16, টোটাল 30। পায়ের ক্ষেত্রে ঠিক একই রকমই, দেখো ফিমার রয়েছে, ফিমার, প্যাটেলার, ফিমার রয়েছে, টিবিয়া এবং ফিবিউলা যেটা দিয়ে এই হাঁটুর জয়েন্টটা তৈরি হয়, সেখানে আবার আরেকটা বোন রয়েছে প্যাটেলা। টার্সাল 7টি। টার্সাল, টার্সাল মানে এই যে যে অংশটি গোড়ালির জায়গাটা রয়েছে টার্সাল, ঠিক আছে। মেরা টার্সাল পায়ের যে তালুটা রয়েছে সেটাতে আবার সেই 5টা। আর ফ্যালাঞ্জেস 14টা। টোটাল এখানে কাউন্ট করলাম, এটাও 30 আসবে। তো হাত পা দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে একদম 10টি করে রয়েছে। আর একদম হাঁটুর সামনে বলেছিলাম, হাঁটুর সামনে যে কাপ আকৃতির গঠনটা থাকে সেটাকে আমরা নি ক্যাপ, তাই তো। হাঁটুর মালাই চাকি বলে এটাকে, তাই তো, মালাই চাকি বা প্যাটেলা। এটা একটা বোন, এটা স্পেশাল টাইপের বোন, সিসাময়েড বোন, পরবর্তীতে জানবে এগুলো সম্পর্কে। যে টেন্ডন গুলি ঘষা বারবার যখন ঘর্ষণ লাগে সেখানে, সেই ঘর্ষণের প্রভাবে এই নতুন ধরনের অস্থিরের সৃষ্টি হয়, যেটা সিসাময়েড বোন। এবার গার্ডেল কি বলেছিলাম, গার্ডেল হচ্ছে সেই অংশটি যার সাহায্যে অগ্রপদ এবং পশ্চাৎপদ অক্ষীয় কঙ্কালের সঙ্গে জুড়ে থাকে। অক্ষীয় কঙ্কালের সঙ্গে উপাক্ষীয় কঙ্কাল জুড়ে থাকে কিভাবে, এই গার্ডেল গুলির মাধ্যমে। গার্ডেল গুলি দেখো দুদিকে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকে একটা, এদিকে একটা। প্রত্যেকটি হাফ অফ। এবার আমি যদি প্রথমে পশ্চাৎপদের কথা বলি, সেখানে রয়েছে প্রথমে হাতের কাছে আসছে পেক্টোরাল গার্ডেল। তা তো গার্ডেল মানে কি, এদিকে ডান দিকে থাকবে, পা দিকে থাকবে, তাহলে দুদিকেই রয়েছে। তো একদিকে একটা অংশ যদি নিই, তো একটা পেক্টোরাল গার্ডেল বা সোলজার গার্ডেল যেটা, সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে একটা ক্লাভিকল আর একটা স্ক্যাপুলা। ক্লাভিকল নামে একটি বোন রয়েছে, ক্লাভিকল অ্যান্ড স্ক্যাপুলা, দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্ক্যাপুলা বোন, পিছনে যেটি রয়েছে, আর এটা ক্লাভিকল। এই দুটির মাধ্যমেই এরা অক্ষীয় কঙ্কালের সঙ্গে জুড়ে রয়েছে অগ্রপদ। স্ক্যাপুলা কি, স্ক্যাপুলা যদি ভালো করে দেখা, স্ক্যাপুলা একটা ফ্ল্যাট বোন, তো এটা একটা চ্যাপ্টা ধরনের বোন, যেটা ট্রায়াঙ্গুলার প্রকৃতির বা ত্রিভুজ আকৃতির, ত্রিকোণাকার। কোথায় রয়েছে, ডরসাল বা পৃষ্ঠদেশে। 2 থেকে দুই থেকে শুরু করে 7 নম্বর রিব অব্দি, এই পুরো এতটা অব্দি এর পুরো বিস্তৃতি। আর স্ক্যাপুলার মধ্যে কিছু অংশ রয়েছে, স্ক্যাপুলার মধ্যে কিছু রিজ, এলিভেটেড রিজ বলে, ঠিক আছে। স্ক্যাপুলার মধ্যে যদি ভালো করে দেখো, তো স্ক্যাপুলার অস্থির পৃষ্ঠীয় অংশে ত্রিকোণাকার দেখে একটা উঁচু স্থান দেখা যায়, যেটাকে আমরা বলি স্পাইন। তোমরা এখানে দেখতে পাচ্ছ না, পিছন থেকে যে দেখি স্ক্যাপুলার মধ্যে না এরকম একটা উঁচু অংশ থাকে, যেটাকে আমরা বলি স্পাইন, ঠিক আছে। সেই উঁচু অংশটা রয়েছে স্পাইন। আর স্পাইন গুলি এবার সামনের দিকে সেটা প্রজেক্ট থাকে অ্যাক্রোমিয়ান, এরকম স্পাইন গুলি সামনের দিকে এভাবে এসে অ্যাক্রোমিয়ান তৈরি করে, তাহলে যেটা সামনের দিকে দেখতে পাবো, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস। ওই অ্যাক্রোমিয়ান প্রসেসটির মাধ্যমে ক্লাভিকল রয়েছে, ক্লাভিকল যে আরেকটি বোন বললাম না, দুটি বোন রয়েছে গার্ডেল তৈরি করেছে, তাই তো। স্ক্যাপুলা, স্ক্যাপুলার সামনের দিকে যে অ্যাক্রোমিয়ান রয়েছে, অ্যাক্রোমিয়ানের সঙ্গে কন্টিনিউ হয়ে যায় ক্লাভিকল নামের বোনটি। অ্যাক্রোমিয়ানের ঠিক নিচে এখানে একটা আহ গর্ত রয়েছে, যেটি হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। তো এই গ্লিনয়েড গহ্বরের মধ্যেই হিউমেরাসের যে মস্তকটি রয়েছে সেটি বাইন্ড হয়ে যায়, পুরো সোলজার জয়েন্টটা তৈরি করে। ওকে। ক্লাভিকল কি, আগে বলেছি ক্লাভিকল হচ্ছে একটা লম্বা ধরনের, তাই তো, লম্বা বক্রতা যুক্ত, এরকম টাইপের। যদি ভালো করে দেখো এরকম টাইপের গঠন স্ট্রাকচারটা। ক্লাভিকল এরকম একটা লম্বা বক্র আকৃতির অস্থি, সরু দোং অস্থি, যেটাকে আমরা সাধারণত কলারের অংশ থাকে, তাই তো, এটাকে কলার অস্থিও বলা হয়। আর কি বললাম, আরেকটা, তাহলে অগ্রপদ জুড়লো পেক্টোরাল গার্ডেল দিয়ে, পশ্চাৎপদ কি দিয়ে জুড়বে, পেলভিক গার্ডেল, পেলভিস অংশে রয়েছে, তাকে পেলভিক গার্ডেল বলা হয়। এটি কি কি দিয়ে তৈরি, শ্রোণী অংশ রয়েছে না পেলভিস অংশে, এটার নাম হচ্ছে পেলভিক গার্ডেল। কি কি বোন রয়েছে এর মধ্যে, এর মধ্যে টোটাল 2টি কক্সাল বোন, তাহলে প্রত্যেকটি হাফে এদিকে একটি পেলভিক বোন, এদিকে একটা পেলভিক বোন, ওভারঅল পুরো একটা গার্ডেল তৈরি করে, ঠিক আছে। আর প্রত্যেকটি যে কক্সাল বোন রয়েছে, আমার যে প্রত্যেকটি, আমরা এই কক্সাল বোন বা এই পুরো পিউবিসকে একটা অস্থি মেনে নিই, বাট এই একটা অস্থির মধ্যে টোটাল 3টে অস্থি থাকে। কি সেগুলি, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। বাইরে থেকে দেখলে তুমি আলাদা করতে পারবে না, বাইরে থেকে দেখলে তোমার এই যে পুরো দেখতে পাচ্ছ, পুরো একটা বোন, পুরো একটা কক্সাল বোন, তাই তো, পুরো একসঙ্গে একটা শ্রোণী কঙ্কাল তৈরি হয়। কিন্তু তুমি বলতে পারো না ঠিক এক্সাক্ট কোথায় এরা মিলিত হয়েছে, বাট এরা তিনজনই একটা জায়গায় কমন জায়গা শেয়ার করে, তাই তো, তিনটে যে জায়গাটা মিলিত হয় সেই কমন অংশে একটা গহ্বর তৈরি করে।
এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। আর এই অ্যাসিটাবুলামের সঙ্গে ফিমারের মস্তকটি জুড়ে যায়। ঠিক আছে, জুড়ে গিয়ে এই আমাদের যে পেলভিক অংশে বা হিপ জয়েন্ট আমরা বলি, তো কোমরের যে জয়েন্টটা রয়েছে হিপ জয়েন্টটা তৈরি করে। তাহলে এই দিকের একটা হাফ, এদিকের অর্ধেক, আর এদিকের অর্ধেক পুরো মিলে একটা সম্পূর্ণ করে, সেটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। তাহলে পুরো দেখতে পাচ্ছি, এদিকের একটা দোস্ত, এদিকের একটা, এটা অঙ্ক দেশে এখানে এসে মিলিত হয়, এই অংশটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। এখানেও কার্টিলেজ থাকে। ওকে, তাহলে টোটাল বিভিন্ন ধরনের অক্ষীয় কঙ্কাল এবং উপাক্ষীয় কঙ্কাল সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা আসছি অস্থির সন্ধিগুলি, কি কি অস্থির সন্ধি রয়েছে আমাদের পুরো বডিতে। এবার অস্থি সন্ধি কেন জরুরি না, দেহের আমরা জানি যে আমাদের পুরো দেহে যদি কোনো রকম অস্থি সন্ধি না থাকতো, সাপোজ প্রত্যেকটি বোন আলাদা আলাদা ভাবে রয়েছে, তাহলে কি কোনো বোনের সঙ্গে কোনো বোনের কোনো কোঅর্ডিনেশন সম্ভব হতো? সাপোজ আমি যখন আমার হাতটিকে তুলতে চাই, ঠিক আছে, দ্যাট মিনস আমি আমার হিউম্যানাসকে উপরে উঠাচ্ছি, সাপোজ এটা হিউম্যান বডি, আমি যদি এই বোনটাকে উঠাতে চাই, আমি যখন এই বোনটাকে ভাঁজ করছি, তারপরে আমি এটাকে তোলার চেষ্টা করছি, দেখো, যখন পায়েও চলছি তো কি করে, আমরা প্রথমে পায়ের সোলটাকে তুলি, তারপরে ধীরে ধীরে এই হাঁটুর নিচের অংশটা, তারপরে হাঁটু থেকে তারপরে এটাকে এগিয়ে দিই, এভাবে তো হেঁটে হেঁটে চলে যাবে, তাই তো? তো তোমরা যদি দেখো যে অস্থি না থাকলে এর মধ্যে কোনো সমন্বয় সম্ভবই হতো না। তো অস্থি হচ্ছে চলনের জন্য, তুমি এমনি বোন দিয়ে দাও, বোন দিলে স্টেবিলিটি আসবে ঠিকঠাক, বাট যতক্ষণ না তুমি সেটা তোমাদের জয়েন্ট তৈরি করবে, পিওর স্টেবিলিটি আসবে না, তেমনি তারা চলনে সক্ষম হবে না। ওকে, তো লোকোমোটরি মুভমেন্ট বা গমনের ক্ষেত্রে এই একই ধরনের জয়েন্ট চাই। এবার জয়েন্ট কি, জয়েন্ট হচ্ছে যেখানেই অস্থিগুলি মিলিত হয়। হোয়াট ইজ অস্থি সন্ধি? অস্থির সন্ধি, যেখানে অস্থিরা মিলিত হচ্ছে সেই অংশগুলিকে বলবো অস্থি সন্ধি। এটা হতে পারে বোনের মধ্যে, হয়তো বিটুইন বোনস অর কার্টিলেজ। তা কখনো কখনো কি হয়, দুটি বোনের মধ্যে, আবার কখনো একটা বোন আর একটা কার্টিলেজ, অস্থি সন্ধি। ওকে, তাহলে এবার মনে করো এটা একটা জয়েন্ট রয়েছে, সাপোজ দিস ইজ দ্য জয়েন্ট, দুটো বোন রয়েছে, আর পেশিটি ঠিক এভাবে যুক্ত। তাহলে এই ক্ষেত্রে এই জয়েন্টটা কিসের মতো কাজ করবে, ভালো করে যদি লক্ষ্য করো, তো অস্থিসন্ধির মধ্যে যখন আমরা পেশিজ ক্রিয়া সম্পন্ন করছি, তাই তো, তখন অস্থিসন্ধি কিসের মতো কাজ করে? ফ্যালক্রাম বা আলম্ব, দেখো এর রেসপেক্টে তখন এইদিকে সাপোজ সংকোচন হলে এই বোনটা সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে তখন এই জয়েন্ট গুলি ফ্যালক্রাম বা আলম্বের মতো কাজ করে। এবার ভিন্ন ভিন্ন সন্ধির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মোবিলিটি হয়। কিছু সন্ধি রয়েছে যেগুলি খুব বেশি আহ মুভ করতে পারে, তাই তো, চলনে সক্ষম। এবং অনেক বিচরণের কিছু সন্ধি রয়েছে যারা একদমই বিচরণ করতে অক্ষম, আবার কিছু রয়েছে যারা সম্পূর্ণরূপেই মুভ করতে পারে, একদম মোবাইল। তো ভিন্ন ধরনের অস্থি সন্ধি রয়েছে, তো প্রধানত তিন প্রকারের রয়েছে গঠনগত দিক থেকে দেখতে গেলে, সেগুলি হচ্ছে ভাইব্রাস, কার্টিলেজিনাস আর সাইনোভিয়াল। ভাইব্রাস মানে তন্তুময়, তন্তু দিয়ে হবে। কার্টিলেজিনাস তাহলে তরুণাস্থি যুক্ত, তরুণাস্থি থাকবে। আর সাইনোভিয়াল মানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে এতে। তো প্রথমে আসছি তন্তুময় বা ফাইব্রাস জয়েন্ট গুলি। ফাইব্রাস জয়েন্ট গুলির মধ্যে কোন প্রকার চলন ঘটে না। কোথায় দেখা যায়, তোমরা যদি মস্তিষ্কে কখনো স্কাল অস্কালন দেখেছো, এরকম বনের জয়েন্ট গুলো মধ্যে এরকম সুচার দেখা যায়, তাই তো? এই সুচারের মাধ্যমে দুটি এই স্কালের বা খুলির যে হাড়গুলো রয়েছে তারা যুক্ত হয়। তো এই যে ধরনের যে অস্থি সন্ধিতে দেখা যায়, এটা ফাইব্রাস জয়েন্ট। কারণ এদের মধ্যে, এই জায়গার মধ্যে এরা কেউ মুভ করতে পারে, একদমই চলনে অক্ষম। তো যে জায়গাগুলোর মধ্যে আমাদের অ্যাবসলিউট স্টেবিলিটি দরকার, যেখানে আমি চাই যে এখানে কোনো রকম যেন মুভমেন্ট না হয়, কোনো ধরনের চলন না ঘটে, সেই অংশগুলির মধ্যে ফাইব্রাস জয়েন্ট দেখা যায়। কি রয়েছে এগুলিতে? এগুলিতে এই বোনগুলি কি হয়, এন্ড টু এন্ড, তাই তো, একদম সম্পূর্ণরূপে মিশে যায়, একদম শেষ থেকে প্রান্ত থেকে এমন ভাবে মিশে যায় যে এদেরকে মনে হবে সেলাই করে দিয়েছি আমি। তারপর সেলাই করলে আমরা কিরকম দেখি, সেলাই করে দিই, সেলাই করে দেখা যায় না এরকম 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 ভাবে দুটো যুক্ত হয়েছে, তারপর এটা একটা রয়েছে, এটা একটা পার্ট, সেলাই করে দিলে কিরকম হবে, সুচার, সেরকম সুচারিং করে দিয়ে পুরো ক্রেনিয়ামটাকে তৈরি করা হয়। তো ক্রেনিয়াম আছে নো মোবিলিটি, ফাইব্রাস জয়েন্ট, একদম কোনো মোবিলিটি নেই। এবার আসি কার্টিলেজিনাস জয়েন্ট বা তরুণাস্থি যুক্ত। তরুণাস্থি যুক্ত, তো তার মানে যে তরুণাস্থি রয়েছে, এবার তরুণাস্থি গুলি কি করে, যে দুটি অস্থি গুলি তরুণাস্থির মাধ্যমে মিলিত হয়। দুটো অস্থি ডিরেক্টলি ফিউজ হচ্ছে না, এদের মাঝখানে রয়েছে একটা তরুণাস্থি। কোথায় দেখা যায়? দুটি ভার্টিব্রা, তো এর দুটি মেরুদণ্ডের অংশগুলির মধ্যে এরকম তরুণাস্থি দেখা যায়, এগুলো আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। তারপর পিউবিক সিম্ফাইসিস রয়েছে, ঠিক আছে, এগুলো। সাইনোভিয়াল জয়েন্ট কি, সাইনোভিয়াল অস্থি সন্ধি? সাইনোভিয়াল অস্থি সন্ধি হচ্ছে যখন সাপোজ দুটি অস্থি রয়েছে, আমি দেখাচ্ছি, দেখো, এটি একটা অস্থি, আমি যেটা বললাম রেডিয়াস আলনা, আর সাপোজ আমি এই আমাদের কনুইর যে অস্থি সন্ধিটা রয়েছে, তাই তো, নি জয়েন্ট, সরি, আমি যদি আমাদের হাতের এখানে দেখি, এলবো জয়েন্টের ক্ষেত্রে দেখি,
এলবো জয়েন্টে দেখতে পাচ্ছ যে সাইনোভিয়াল দুটি বোনের মাঝখানে এখানে সিনোভিয়াল ফ্লুইড থাকে। এটা ডিরেক্টলি কোনো এদের মাঝখানে কোনো তরুণাস্থি, এবার তরুণাস্থি থাকলে না একটু মুভমেন্ট হয়। তুমি যদি দেখো তরুণাস্থি থাকার কারণে আমাদের ভার্টিব্রাকে আমরা স্লাইডলি মুভমেন্ট করতে, আমরা সামনে যেতে পারি, পিছনে যেতে পারি, স্লাইড মুভমেন্ট একটু হয়। ঠিক আছে, স্লাইড মুভমেন্ট, লিমিটেড মুভমেন্টস কে allow করে। অন্যদিকে সাইনোভিয়াল অস্থির চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে এদের তরল অস্থিগুলি যেখানে সংযোগ হয় সেই অংশে তরল তরল দিয়ে সম্পূর্ণ থাকে। তো এই তরলপূর্ণ সাইনোভিয়াল গহ্বর থাকে একটা সাইনোভিয়াল ক্যাভিটি, যার কারণে এখানে কিছুটা আছে তো যথেষ্ট নড়াচড়া করতে সক্ষম। তোমরা দেখো আমরা হাতকে কতটা কাজ করতে পারি, তাই তো তুমি কোনোই দেখো, আমাদের কবজি দেখো, কত বেশি আমরা মুভ করতে পারি। তো এই অস্থিগুলি বিভিন্ন ধরনের কাজ যেমন গমন এবং অন্য সমস্ত ধরনের কাজগুলি করতে সাহায্য করে। কি কি রয়েছে উদাহরণ? এর উদাহরণ রয়েছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, তাই তো। বল ও সকেট অস্থিসন্ধি কোথায় দেখা যায়? হিউমেরাস আর পেক্টোরাল গার্ডেলের মধ্যে। হিউমেরাস আর আমাদের এখানে যে রয়েছে গার্ডেল আমি বললাম, যেটার মাধ্যমে অক্ষি কঙ্কালের সঙ্গে জুড়ে থাকে আমাদের অগ্রপথটি। এরকমই নি জয়েন্ট, হাঁটুর জয়েন্টটি, তাই তো। এটা কি রকমের? হিঞ্জ জয়েন্ট। এদিকে হিঞ্জ কেন বলছি? এটা শুধুমাত্র বল অ্যান্ড সকেট মানে কি, একটা বল রয়েছে, বলের মধ্যে সকেট জুড়ে যাবে, তো বল সকেট 360 মুভ করতে পারে। আর হিঞ্জ জয়েন্ট মানে 90 ডিগ্রি, শুধু 180 মুভ করতে পারে। সেটা হাত হলে নি জয়েন্টে দেখো, বা এলবো জয়েন্ট যেই দেখো, আমরা কি এদেরকে পুরো এইদিকে ঘোরাতে পারি না, এদিকে পুরো একটা 90 ডিগ্রি শুধুমাত্র মুভমেন্ট হওয়া সম্ভব, তাই তো। তো এই যে মুভমেন্টটা, এটাকে বলি হিঞ্জ জয়েন্ট বা কবজা। দরজার মধ্যে আমরা কবজা দেখি না, দরজার কবজাগুলো কিরকম থাকে? এরকম থাকে, জুড়ে এদিকে বন্ধ হয়, আবার এরকম এরকম, তো ওরকমই এদেরকে বলি হিঞ্জ জয়েন্ট। আবার রয়েছে পাইভট জয়েন্ট। পাইভট অস্থি সন্ধি কোথায় দেখা যায়? অ্যাটলাস আর অ্যাক্সিস এর মধ্যে, এরকম একটির উপর আরেকটি হচ্ছে থাকে, যেটা একটু লিমিটেড মুভমেন্ট অ্যালাউ করে। কোথায় দেখা যায় পিভট জয়েন্ট? অ্যাটলাস এবং অ্যাক্সিস এর মধ্যে। আর রয়েছে গ্লাইডিং অস্থি সন্ধি। গ্লাইডিং অস্থি সন্ধি কোথায় পাওয়া যায়? আমাদের কবজার মধ্যে যে কার্পাল গুলি রয়েছে, টার্সাল গুলি রয়েছে, তাহলে বিটুইন কার্পালস, বিটুইন টার্সাল, এদের মধ্যে গ্লাইডিং ধরনের অস্থি সন্ধি দেখা যায়। আর স্যাডেল প্রকৃতি কোথায় পাওয়া যায়? কার্পেল এন্ড মেটাকার্পেল অর্থাৎ থাম, সব কার্পেল মেটাকার্পেলের মধ্যে কিন্তু নয়। থাম বা আমাদের যে বুড়ো আঙ্গুলটি রয়েছে, বুড়ো আঙ্গুলের মেটাকার্পেল আর কার্পেল, দেখো অন্যান্য আঙ্গুলগুলির কার্পেল এবং মেটাকার্পেল, তো আঙ্গুলগুলিকে আমরা বেশি মুভ করাতে পারি না। তো আমরা কি এদের যে আমরা তালুকে অত বেশি মুভ করাতে পারি না, বাট যদি তুমি বুড়ো আঙ্গুল দেখো, বুড়ো আঙ্গুল ওয়াইড মুভমেন্ট রয়েছে, অনেকটা মুভ করতে পারে। 360 নয়, বাট অনেকটা 360 মতো ফলো করে, তো অনেকটা বল এন্ড সকেটের মতো দেখতে। এটা কেন বলি? স্যাডেল প্রকৃতির। তাহলে সাইনোভিয়াল জয়েন্টের কতগুলি টাইপ রয়েছে? সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে রয়েছে বল এন্ড সকেট, হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, গ্লাইডিং প্রকৃতির, স্যাডেল প্রকৃতির। সবগুলির উদাহরণ, বল এন্ড সকেটের উদাহরণ হচ্ছে হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, তাই তো। হেঞ্জ প্রকৃতি রয়েছে এলবো জয়েন্ট, নি জয়েন্ট। পাইভট প্রকৃতি রয়েছে অ্যাটলাস এন্ড অ্যাক্সিস এর মধ্যে, বা রেডিয়াস আর আলনার মধ্যেও দেখা যায় এটা। গ্লাইডিং প্রকৃতির দেখা যায় কার্পাল গুলির মধ্যে, টার্সাল গুলির মধ্যে। স্যাডেল প্রকৃতি দেখা যায় কার্পাল এন্ড মেটাকার্পাল অফ থাম। এবার আসছি পেশি এবং কঙ্কাল তন্ত্রের বিভিন্ন গোলযোগগুলি। অনেক সময় কি হয় যে আমাদের পেশি এবং কঙ্কাল তন্ত্রের মধ্যে বিভিন্ন গোলযোগ দেখা যায়, যার কারণে বিভিন্ন রকম রোগ হয়। সেই রোগগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু রোগ এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেমন মায়োস্থেনিয়া গ্র্যাভিস। এই কথাটা যদি নামটা ভাগ করার চেষ্টা করি, মায়ের কথাটা আসে পেশির ক্ষেত্রে, স্থেনিয়া গ্র্যাভিস, গ্র্যাভিস মানে একটা পুরো অনেকগুলি রোগ একসঙ্গে, এটা ভয়ঙ্কর কন্ডিশন। স্থেনিয়া মানে যখন পাওয়ার কমে যায়, পেশির যখন পাওয়ার, পেশির যে ক্ষমতা সেটা যখন হ্রাস পেয়ে যায়, তো এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার বা স্ব অনাক্রমতা বিঘ্নিত রোগ। স্ব অনাক্রমতা আমাদের শরীরে, আমরা জানি যে আমাদের শরীরের যে ইমিউনিটি রয়েছে বা অনাক্রম সিস্টেম রয়েছে, সেটা কি করে? সবসময় চেষ্টা করে যে বডির যে নিজের পার্ট গুলো আছে সেগুলো যেন কোনো রকম ক্ষতি হয়। কিন্তু যখন এরা নিজের বডিরই কোনো পার্টকে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে, তাকে ধ্বংস করে দেয়, তো সেরকমই হয় নিউরোমাস্কুলার জাংশন, যেখানে নিউরন এবং মাসেলের মধ্যে আমরা নিউরোমাস্কুলার যে মোটর এন্ডপ্লেট গুলি রয়েছে, সেই নিউরোমাস্কুলার জাংশন গুলির মধ্যে যে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়, তাই তো। সেই ভেসিকেল গুলো রিলিজ হতে পারে না, বা এদের মধ্যে এই জায়গাটা কিছু ডিফেক্ট আছে, পরবর্তীতে আমরা পড়বে কিভাবে রিসেপ্টর গুলি খারাপ হয়ে যায় বা এই সমস্ত জিনিসগুলো হওয়ার কারণে। সেখানে কি হয়, নিউরোমাস্কুলার জাংশন বা স্নায়ুপেশির যে সংযোগ স্থলটা রয়েছে সেটা দুর্বল হয়ে যায়, ফলে অস্থিপেশির মধ্যে খুব সহজেই দুর্বলতা আসে, অসারতা আসে, বা অনেক সময় প্যারালিসিস বা অবসাদও ঘটতে পারে। এটা হচ্ছে মায়োস্থেনিয়া গ্র্যাভিস। মাস্কুলার ডিস্ট্রফি। ডিস্ট্রফি হচ্ছে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, জিনগত রোগ, যেখানে ডিস্ট্রফিন বলে একটা প্রোটিন রয়েছে যেটা ঠিকভাবে তৈরি হতে পারে না বলে
আমাদের যে অস্থি পেশিগুলি রয়েছে, অস্থি পেশিগুলি খুব সহজেই এদের ক্রমাগত ক্ষয় হতে শুরু করে দেয়। এই ঘটনাটিকে বলে মাসকুলার ডিস্ট্রফি, এই রোগটিকে। দেন টিটানি বলে একটি রোগ রয়েছে। টিটেনাস ইজ ডিফারেন্ট। টিটেনাস হচ্ছে একটা টক্সয়েডের কারণে, কিন্তু একটা ব্যাকটেরিয়া রয়েছে টিটি ব্যাকটেরিয়া, তো টিটেনাস টক্সয়েড বলে রয়েছে, তার কারণে টিটানাস হয়। বাট টিটানি কি? টিটানি হচ্ছে যখন তোমার শরীরে ক্যালসিয়াম লেভেল কম, আমাদের দেহ তরলে যখন ক্যালসিয়াম আয়নের পরিমাণ হ্রাস পায়, তখন কি দেখা যায়? ক্যালসিয়াম আয়ন ঠিক মতো নেই, তাহলে ক্যালসিয়াম আয়ন না থাকার কারণে এদের মধ্যে দ্রুত সংকোচন বা খিঁচুনি দেখা যায়। খিঁচুনি কন্ডিশন অনেক সময় মাসেল একটা কন্ট্রাক্ট করে গেল, ওখানে স্পাজম বা খিঁচুনি খিচে থেকে গেল, তো এটাকে বলে টিটানি। খুব একটা ভয়ানক কন্ডিশন। অনেক সময় তোমরা জানো তোমাদের যে ট্রাকিয়া রয়েছে, তাই তো, ব্রঙ্কাল পার্ট রয়েছে, তো এদের যদি এই পেশিগুলো যদি কোনো রকম এরকম খিঁচুনি হয়, তাই তো, ব্রঙ্কোস্পাজম, তারপর হবে শ্বাস প্রশ্বাসের অভাবে তার মৃত্যুও ঘটতে পারে। তো এটা একটা অনেক ভয়ানক রোগ। আর্থারাইটিস কি? আর্থারাইটিস দেখো, আর্থ কথাটা আসে সন্ধির জন্য, আর আইটিস কথাটি হচ্ছে ইনফ্লামেশন, বা যখনই সেখানে কোনো রকম প্রদাহ হয়, ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন অফ জয়েন্ট, যখন অস্থি সন্ধিগুলির প্রদাহ হয় সেটাকে বলে আর্থাইটিস। বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় ক্ষয়ে যাওয়ার কারণে দুটি হাড় সেখানে ইনফ্লামেশন হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে সেপটিক সেপসিস করে তার প্রভাবে হয়। অনেক কন্ডিশন রয়েছে যেখানে এই অস্থি সন্ধিগুলোর মধ্যে প্রদাহ ঘটতে পারে। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ গোলযোগ হচ্ছে অস্টিওপোরোসিস। হোয়াট ইজ অস্টিওপোরোসিস? অস্টিওপোর তার মানে হাড়গুলির মধ্যে পোর সৃষ্টি হয়ে যাবে, তাই তো, হাড়গুলির মধ্যে অস্টিওপোর। তো এটা কি হয়? বয়সের সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত কারণে কি হয়, যে অস্থির উপাদানগুলি হ্রাস পেয়ে যায়। অস্থির যে বিভিন্ন অংশগুলো রয়েছে এরা উপাদান হ্রাস পেয়ে যায়, তো অস্থিগুলো এরকম পোর যুক্ত হয়ে যায়, ঠিক আছে? উপাদান হ্রাস পেয়ে যায়, ফলে অস্থিগুলি খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই তো, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার এই রোগটা সচরাচর কোথায় দেখা যায়, কি জন্য হয়? এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে, যখন মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, বিকজ মেনোপজের পরে আমরা জানি তাদের শরীরে ইস্ট্রোজেনের লেভেল কমে যায়। এবার ইস্ট্রোজেন হচ্ছে সেই বোনটা যেটি অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, তো যে হাড়ের তৈরি এবং হাড়ের বিনাশ, এই যে ব্যালেন্সটা, এটা তো মেনটেন করে রাখে ইস্ট্রোজেন। যদি ইস্ট্রোজেন কমে যায়, তখন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বোনের বেড়ে যায়, তো তখন বনের এই উপাদানগুলি হ্রাস পেয়ে যায়, এবং একটু মাত্র আঘাত পেলে, একটু মাত্র ঝোঁকা পেলেই এই বনগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঘটনা হলো অস্টিওপোরোসিস। এটা বার্ধক্যের জনিত, মেনোপজের পরে সাধারণত দেখা যায়। গাউট কি? গাউটও একটা টাইপের ইনফ্লামেশনই, এটা একটা আর্থারাইটিসের ভাগ, ঠিক আছে, আর্থারাইটিসের ভাগ। এখানে কি হয়, এখানেও যে অস্থি সন্ধিগুলি রয়েছে তার প্রদাহ হয়, তাহলে আর্থারাইটিসের একটা প্রকার হচ্ছে গাউটি আর্থারাইটিস, যেখানে কি হয়, যে না, অস্থি সন্ধিগুলির মধ্যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো অস্থি সন্ধির মধ্যে জমে যায়, এবং তার প্রভাবে সেই অস্থি সন্ধিগুলির প্রদাহ ঘটে, যেটাকে আমি বলি গাউটি। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্রের গোলযোগ সমূহ আমরা পড়লাম। এবার আসি অনুশীলনীতে। অনুশীলনীর প্রথম কোশ্চেন হচ্ছে, পেশির মধ্যে যে সার্কোমিয়ার রয়েছে, সার্কোমিয়ারের বিভিন্ন অংশগুলি ড্র করো। সার্কোমিয়ার কি বলেছিলাম? সার্কোমিয়ার হচ্ছে দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশ। এটা একটা জেড লাইন, তারপর আমি দেখাচ্ছি, এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন। ওকে, দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশটি আমি এখান থেকে just রাখতে পারি, ঠিক আছে। দেখো কি রয়েছে, যে দুটি জেড লাইন রয়েছে, দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশ রয়েছে সার্কোমিয়ার। সাপোজ এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন রয়েছে। এবার এখানে কিছু অ্যাক্টিন ফিলামেন্ট বা হালকা তন্তু, হালকা তন্তু জুড়ে দিলাম। ওকে, এই দেখো, নিচে নিচে নিচে, আর মাঝখানে রয়েছে মায়োসিন, এভাবে, ঠিক আছে। যে অংশটির মধ্যে শুধুমাত্র, যে অংশটি দেখতে পাচ্ছি এই অংশটা, যেখানে শুধুমাত্র অ্যাক্টিন রয়েছে, তো এটা তো জেড লাইন হয়ে গেল, জেড লাইন। এবার যে অংশটির মধ্যে শুধুমাত্র অ্যাক্টিন রয়েছে বা হালকা তন্তুটি রয়েছে, একই প্রকারের যেহেতু মায়োফাইব্রিন রয়েছে, তাই এর নাম আমরা দিয়েছি আই ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড। আর যে অংশের মধ্যে দুটোই রয়েছে, সেই অংশটাকে কি বলবো? এটাও একটা আই ব্যান্ড, এটা হচ্ছে পুরো অংশটা হচ্ছে এ ব্যান্ড। এবার এ ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মায়োসিনের কিছু অংশ অ্যাক্টিন বা হালকা তন্তুগুলি ভাগ করে থাকে, তবে যে অংশটি শুধুমাত্র মায়োসিন রয়েছে, এই অংশটা, এই অংশটাকে বলা হয় এইচ জোন, এইচ অঞ্চল। আর একদম মাঝখান বরাবর একটা পর্দার মতো রয়েছে, যেটাকে আমরা বলি এম লাইন। এখানে দেখানো হয়নি, বাট ওটাও রয়েছে, এটা হচ্ছে এম লাইন। এগুলো হচ্ছে ওভারঅল সার্কোমিয়ারের গঠন। এবার নেক্সট হচ্ছে ডিফাইন দ্য স্লাইডিং ফিলামেন্ট থিওরি অফ মাসেল কন্ট্রাকশন। পেশি সংকোচনের স্লাইডিং ফিলামেন্ট থিওরিটা ব্যাখ্যা করো। স্লাইডিং
ফিলামেন্ট থিওরি তোমরা কি ব্যাখ্যা করবে যে স্লাইডিং ফিলামেন্ট থিওরিতে কি হয়? স্লাইডিং ফিলামেন্ট থিওরিতে দুটি ঘটনাকে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সেগুলো হচ্ছে একই সার্কোমিয়ারের ডায়াগ্রামটা, দেন সার্কোমিয়ারের সঙ্গে দ্বিতীয় যে ডায়াগ্রামটা আছে যেখানে অ্যাক্টিন এবং মায়োসিনের পুরো গঠনটাকে ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে এই ক্রস ব্রিজ ফর্মেশন। তাহলে কি হয় আমরা বলবো, যখন নিউরোমাস্কুলার জাংশন থেকে সেখান থেকে উদ্দীপনা আসে, ফলে ক্যালসিয়াম আয়নগুলি তখন রিলিজ হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এই ক্যালসিয়াম আয়নগুলি গিয়ে এই যে অ্যাক্টিনের উপর ট্রোপোমায়োসিনের উপর যে ট্রোপোনিন রয়েছে, এই ট্রোপোনিনের সঙ্গে জুড়ে যায়। ট্রোপোনিন একটা অর্ধ একক রয়েছে, তিনটি অর্ধ একক, তার মধ্যে একটির সঙ্গে জুড়ে যায়। ফলে ট্রোপোনিন অ্যালাউ করে ট্রোপোমায়োসিনকে সরে যেতে। ট্রোপোমায়োসিন সরে গেলে অ্যাক্টিনের মধ্যে যে অংশগুলি মায়োসিনের মস্তকের জন্য রেডি, সেই অংশগুলির সঙ্গে মায়োসিনের মস্তক জুড়ে যায়। কিভাবে না, মায়োসিনের হেডের মধ্যে একটা অংশ রয়েছে যেখানে এটিপি বিশ্লেষণ হয়, এটিপি আদ্য বিশ্লেষণ হয় এডিপি এবং ফলে এটি গিয়ে জুড়ে যায়। পরবর্তীতে যখন আদ্র বিশ্লেষণ হয়ে গেল, ফরমেশন অফ ক্রস ব্রিজ, তারপরে যখন এডিপি এবং ইউনিভার্সাল বেরিয়ে যায় তখন সেখানে একটা স্লাইড হয়, তাই তো? এটি কি করে, মায়োসিন ফিলামেন্টটাকে নিজের দিকে টেনে নেয় এভাবে, তাহলে এখানে চলে গেল। তারপরে আবার নতুন এটিপি চলে যাবে, আবার এটা খুলে যাবে, আবার চলবে, আবার চলবে, এভাবে ধীরে ধীরে কি করে, অ্যাক্টিন ফিলামেন্টকে মায়োসিন ফিলামেন্ট সেন্টারের দিকে, সার্কোমিয়ারের যে সেন্টার রয়েছে, তাই তো, একদম সেন্টারের দিকে টানতে শুরু করে দেয়। ফলে এইচ জোন হ্রাস পাবে, আই জোন হ্রাস পাবে, বাট এই জোনের আকৃতি সেন্টার। ওকে, দিস আর দ্য ইম্পর্টেন্ট স্টেপ ইন মাসকুলার কন্ট্রাকশন। পেশি সংকোচনের ইম্পর্টেন্ট স্টেপ গুলি বলো। ইম্পর্টেন্ট স্টেপ গুলি যে প্রথম থেকে বলার চেষ্টা করি, তাহলে সেগুলি কি কি হবে বলো। প্রথম হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন থেকে উদ্দীপনা আসলো, এখান থেকে সিগন্যাল এলো, তারপরে ক্যালসিয়াম রিলিজ হলো কোত্থেকে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। সেটিকে জুড়ে গেল কার সঙ্গে, ট্রোপোনিনের সঙ্গে। ফলে ট্রোপোমায়োসিন আনওয়াইন্ড করে দেয়, আনমাস্ক করবে কাকে, মায়োসিন বাইন্ডিং সাইড অফ অ্যাক্টিন, অন অ্যাক্টিন। তারপরে মায়োসিনের মধ্যে এটিপি বাইন্ড করবে, এটিপির হাইড্রোলিসিস আদ্র বিশ্লেষণ হবে, ফলে মায়োসিন হেড গিয়ে হেড বাইন্ড টু অ্যাক্টিন, ক্রস ব্রিজ ফর্মেশন হলো। তারপরে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যখন বেরিয়ে যাবে তখন সেখানে স্লাইডিং মুভমেন্ট হবে। তারপরে নতুন আরেকটা এটিপি যখন নিউ এটিপি এসে বাইন্ড করে, নিউ এটিপি এসে বাইন্ড করলে নিউ এটিপি বাইন্ডস, ক্রস ব্রিজ ব্রেকেজ, ক্রস ব্রিজ আবার ভেঙে গেল। তারপরে এইভাবে এই সাইকেলটা কন্টিনিউস হয়ে থাকে, তখন নিউরোমাসকুলার জাংশন আর নয়, তারপর ডিরেক্টলি এখান থেকে চলতে থাকবে। তারপরে ডাইরেক্ট একবার যখন ক্রস ব্রিজ ফর্মেশন শুরু হয়ে গেল তখন তারপর করতে হবে কি, এই সাইকেলটা পুরো কন্টিনিউ থাকবে। এখান থেকে আবার ক্রস ব্রিজ ফর্মেশন হবে, আবার এটিপি আবার স্লাইডিং, আবার নতুন এটিপি চলবে, আবার ক্রস ব্রিজ ফর্মেশন, এভাবে কন্টিনিউস সাইকেল দিয়ে চলতে থাকে। ওকে, রাইট ট্রু অ্যান্ড ফলস ইফ ফলস স্টেটমেন্ট, তুমি বলো কোনটা সত্যি এবং কোনটি মিথ্যে, এবং যদি মিথ্যে হয় তাহলে সেটা সঠিক উত্তর কি হবে সেটা দেখাবো। অ্যাক্টিন হচ্ছে হালকা তন্তুর মধ্যে রয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, ট্রু। এইচ জোন ইজ স্ট্রাইডেন্ট ফাইবার বোথ থিক অ্যান্ড থিন, না, আমরা বলেছিলাম এইচ জোন হচ্ছে সেই অংশটা, দেখো, যেখানে শুধুমাত্র মায়োসিন ফিলামেন্ট থাকে, বা পুরু তন্তুটি যেখানে শুধুমাত্র থিক ফিলামেন্ট থাকে, এখানে তাহলে এইচ জোন হচ্ছে স্ট্রাইডের মধ্যে সেই অংশটা যেখানে শুধুমাত্র থিক ফিলামেন্টই থাকবে। মানব কঙ্কাল 206টি বোন দিয়ে তৈরি, হ্যাঁ এটা ট্রু। ওকে, আমাদের শরীরে টোটাল 11 জোড়া অস্থি রয়েছে, না, 11 জোড়া পা জোড়া নেই, আমাদের শরীরে 12 জোড়া পা জোড়া অস্থি রয়েছে, ঠিক আছে, এটা ফলস। সঠিকটা কি, এটা হচ্ছে 12 জোড়া রয়েছে। স্টারনাম বা যে উরু ফলকটি রয়েছে সেটা কোথায়, ভেন্ট্রাল সাইডে থাকে, অঙ্কদেশে থাকে, হ্যাঁ এটা অঙ্কদেশে থাকে বক্ষের, তাই তো। অঙ্কদেশে স্টারনাম পাজরাস্থিগুলির পার্শ্বীয় অংশে পিছনের দিকে মেরুদণ্ড পুরো মিলে বক্ষ পাজরটি তৈরি করে। রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিন মায়োসিন, রেড এন্ড হোয়াইট মাসেল, পেক্টোরাল এবং পেলভিক কার্ড। দেখো, প্রথম আসছি অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে পার্থক্য। অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট তৈরি করে, থিন ফিলামেন্ট ফর্ম হয় এটা দিয়ে, আর মায়োসিন দিয়ে থিক ফিলামেন্ট তৈরি হয়। এটি আই ব্যান্ডের, তাই তো, আই ব্যান্ডের ফর্মেশন হয় এটির মাধ্যমে হয়, মায়োসিন দিয়ে এই ব্যান্ডের ফর্মেশন হয়। এটি যে মনোমারটি রয়েছে, মনোমার কি, মনোমার হচ্ছে জি অ্যাক্টিন গুলো মিলে এফ অ্যাক্টিন তৈরি করে, দুটি এফ অ্যাক্টিন জুড়ে অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করে, তাই তো। এটির মধ্যে এরকম কিছু নেই, এটির মধ্যে রয়েছে মেরোমাইসিন বলে কিছু থাকে, যার মধ্যে বিভিন্ন হেড, ক্রস আর্ম এবং টেল পার্ট রয়েছে।
অ্যাক্টিনকে রেগুলেট করার জন্য, অ্যাক্টিনকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাক্টিনের সঙ্গে ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিনের মতো কিছু অন্য প্রোটিনও জুড়ে থাকে, বাট মায়োসিনে এরকম কিছু রেগুলেটরি প্রোটিন নেই, ঠিক আছে, যেটা নিয়ন্ত্রণ করার জন্য থাকবে। রেড এবং হোয়াইট মাসেলের ডিফারেন্স কি বলো? অলরেডি আগের দিন ব্যাখ্যা করেছিলাম। রেড মাসেল কারণে এর মধ্যে বেশি বেশি পরিমাণে মায়োগ্লোবিন রয়েছে, তাহলে বেশি পরিমাণে অক্সিজেন স্টোর রয়েছে, বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া রয়েছে, তাই অ্যারোবিক রেসপিরেশন বেশি বেশি করে হবে এবং এটি ফ্যাটিক ধীরে ধীরে আসবে। আর অন্যদিকে হোয়াইট মাসেল যার মধ্যে সার্কুলার, দেখো এগুলো কম, সব মায়োগ্লোবিন কম, মায়োগ্লোবিন কম, অক্সিজেন স্টোরেজ কম, মাইটোকন্ড্রিয়া কম, তাহলে অ্যারোবিক রেসপিরেশন হবে না বেশি, এতে মেইনলি অ্যানারোবিক রেসপিরেশন হয়। সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি রয়েছে, তাহলে ক্যালসিয়ামের স্টোরেজ বেশি রয়েছে, বেশি বেশি ক্যালসিয়াম রয়েছে, তাই এটি দ্রুত করতে পারে, এটা ফাস্ট করতে পারে, ফাস্ট মাসেল ফাইবার এগুলি, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ফ্যাটিক হয়ে যায়, ফ্যাটিক ফাস্ট, খুব দ্রুত হয় আবার খুব দ্রুত অসারও হয়ে যাবে, ঠিক আছে। পেক্টোরাল এবং পেলভিক গার্ডেলের পার্থক্য বলো। তো চলো এটা লিখি। ডিফারেন্সেস বিটুইন পেক্টোরাল এন্ড পেলভিক, পেক্টোরাল গার্ডেল আর পেলভিক গার্ডেল। সি, পেক্টোরাল গার্ডেল কি থাকে? পেক্টোরাল গার্ডেলের অপর নাম বলতে পারি অলসো নোন অ্যাজ সোলজার গার্ডেল, সোলজার অংশ থাকে বলে সোলজার গার্ডেল বলে। পেলভিক গার্ডেল যে শ্রোণী অংশ থাকে তাই আমরা পেলভিক গার্ডেল বলছি, পেলভিসে থাকে, তাই তো। এটাকে হিপ গার্ডেল বলা হয়, কোমর অংশে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি পার্টে কটা বোন রয়েছে? ইচ পার্ট হ্যাভ টু বোনস, তাই তো, দুটি অস্থি রয়েছে, কি কি সেগুলি? ক্লাভিকল আর স্ক্যাপুলা, তাই তো। আর অন্যদিকে এর ইচ পার্টে কি রয়েছে? একটি বোন রয়েছে, তাই তো, সেটা হচ্ছে কক্সাল বোন। এবার প্রত্যেকটি কক্সাল বোন আবার তিনটি বোন, ইলিয়াম, ইসিয়াম, প্রিভিয়াসলি বলতো। এই কার সঙ্গে জুড়ে? এই জুড়ে হচ্ছে ফোর লিম্বের সঙ্গে, অগ্রপদের সঙ্গে জুড়ে থাকে, অগ্রপদ কম্বিনেশন জন্য। হ্যান্ড লিম্ব হচ্ছে পশ্চাৎ পদের জন্য, তাই তো, হ্যান্ড লিম্ব আর্টিকুলেশন। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এটি কার সঙ্গে জুড়তে সাহায্য করে? এটা হচ্ছে হেড অফ ফিমার, সরি এখানে হেড অফ হিউমেরাস, তাই তো। হিউমেরাসের মস্তক অংশটি গিয়ে অ্যাসিটাবুলামের সঙ্গে জোরে, অ্যাসিটাবুলাম মানে একটা, সরি অ্যাসিটাবুলাম নয়, এখানে রয়েছে গ্লিনয়েড ক্যাভিটি, তো গ্লিনয়েড গহ্বরের মধ্যে গিয়ে জুড়ে যায়, গ্লিনয়েড। আর এখানে হেড অফ ফিমার, ফিমারের মস্তক অংশটি কি জোরে অ্যাসিটাবুলামের গহ্বরে। ওকে, চল, দ্যাটস অল। এবার আসছি ম্যাজেটা কলাম। যেমন স্মুথ মাসেল, আমি বলছিলাম স্মুথ মাসেল কেন এটি? কারণ এটির মধ্যে কোনো রকম রেখা দেখা যায় না, কারণ, তাই তো। আর স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে রেখা দেখা যায় বলে আমরা পেস্টাইটেড মাসেল বা সরেখ রেখাযুক্ত মাসেল বলেছিলাম। স্মুথ মাসেল গুলি যেহেতু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, তাই তো, স্ব ইচ্ছায়, তাই এদেরকে ইনভলান্টারি বলা হয়, তাহলে স্মুথ মাসেল ইনভলান্টারি। ট্রোপোমায়োসিন, ট্রোপোমায়োসিন কোথায় থাকে? থিন ফিলামেন্টের মধ্যে, অ্যাক্টিনের উপর, অ্যাক্টিনের সঙ্গেই যায়, তাই তো, এবং অ্যাক্টিনের উপর যে অংশটি মায়োসিন জুড়ে সেই অংশটিকে ঢেকে রাখে, হয়ে যাবে বি। তাহলে হচ্ছে রেড মাসেল। আমরা যে বলছিলাম রেড মাসেল মানে মায়োগ্লোবিন বেশি বেশি পরিমাণে রয়েছে, একটু আগে তো বললাম, তাই তো। স্কাল, যা খুলির অংশটি, খুলির অংশতে কি থাকে? খুলিতে বলেছিলাম বিশেষ ধরনের অস্থি থাকে, সেটা হচ্ছে সুচার, এখানে এরকম এন্ড টু এন্ড বোন গুলো ছোট শেষ প্রান্ত থেকে প্রান্ত জুড়ে যায়, কোন রকম মোবিলিটি, কোন রকম বিচলনের অ্যালাউ করে না, সেটা হচ্ছে সুচার। ডিফারেন্ট টাইপস অফ মুভমেন্ট এক্সিবিট বাই সেলস অফ হিউম্যান বডি, আমাদের শরীরে বিভিন্ন কোষগুলো রয়েছে, কি কি দেখা যায়? আমি বলেছিলাম অ্যামিবয়েড, অ্যামিবয়েড যেগুলো ঘনপথ সৃষ্টির মাধ্যমে করে, সিউডোপোডিয়া ফর্মেশন। ফ্লাজেলেটেড প্রধানত কোথায় দেখা যায়? প্রধানত দেখা যায় স্পার্মাটোজোয়ার মধ্যেই, হিউম্যান সেলের কথা যদি বলি। এছাড়াও রয়েছে মাস্কুলার মুভমেন্ট, মাস্কুলার তো সমস্ত জয়েন্ট গুলোর মধ্যে দেখা যায়, তাই তো। আর রয়েছে সিলিয়েটেড, সিলিয়েটেড কোথায়? বিভিন্ন সিলিয়া যুক্ত এপিথেলিয়াম, যেমন তোমার হয়ে গেল ফ্যালোপিয়ান টিউব, তোমার হলো ট্রাকিয়া, ট্রাকিয়া ফ্যালোপিয়ান টিউব। ট্রাকিয়াতে কি করবে? ট্রাকিয়াতে বাইরে থেকে কোনো ধূলিকণা আছে সেটাকে বের করে দেয়। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভা বা যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুর চলনে সাহায্য করে। ওকে, স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে ডিফারেন্স কোথাও? সি, স্কেলেটাল মাসেল এবং কার্ডিয়াক মাসেলের মধ্যে পার্থক্য। আমি বলি কার্ডিয়াক মাসেল কি? কার্ডিয়াক মাসেল দেখতে স্কেলেটাল মাসেলের মতোই, কিন্তু কার্যগত দিক থেকে স্মুথ মাসেলের মতো, কারণ এটাকে আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি না।
স্বইচ্ছা কন্ট্রোল করতে পারে না, স্বইচ্ছা নিজে কেউ হার্টবিট বাড়াতে পারবে না, কমাতে পারবে না, তাই তো? তো স্কেলেটাল মাসল ভলান্টারি ইন নেচার, এটি ইনভলান্টারি ইন নেচার। এর যদি গঠনটা দেখো, এর ক্ষেত্রে পেরিফেরাল নিউক্লিয়াস দেখা যায়, প্রান্তের দিকে থাকে নিউক্লিয়াসটি। এর ক্ষেত্রে সেন্ট্রাল নিউক্লিয়াস থাকে। এটা কোথায় থাকে? বোনের সঙ্গে যুক্ত থাকে, অ্যাটাচ টু বোনস, তাই তো? বিভিন্ন হাড়ের সঙ্গে জুড়ে থাকে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের হার্টের ওয়ালে থাকে, হৃৎপিণ্ডের পেশি বর্ডারটায়। এরা আনব্রাঞ্চ প্রকৃতির, শাখাযুক্ত হয় না, এরা শাখাযুক্ত হয় না, এরা শাখাযুক্ত হয়। এবং প্রত্যেকটি শাখা কি যদি নিবিড় জুড়ে থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে এদের মধ্যে। বলে এদের ক্ষেত্রে ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে বলে প্রত্যেকটি পেশি, প্রত্যেকটি যে শাখা রয়েছে এরা একে অপরের সঙ্গে যুক্ত, এবং ওভারঅল এটা একটা পেশি হিসেবে কাজ করে। আর এতগুলো কার্ডিয়াক মাসেল সবাই একটা ইউনিট হিসেবে একসঙ্গে পাম্প করে। তো এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক নেই, ইন্টারক্যালেটেড ডিস্ক নেই। এদের কাজ কি? এরা বিভিন্ন ধরনের গমন চলনের সঙ্গে সাহায্য করে, তো লোকোমোটরি মুভমেন্ট গুলিতে হেল্প করে। আর এরা হচ্ছে আমাদের মুভমেন্ট অফ হার্ট বা কার্ডিয়াক সাইকেল যার জন্য হয়, তো কার্ডিয়াক সাইকেল সেই মুভমেন্ট অফ হার্টে সাহায্য করে, আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন চলনে সাহায্য করে। ওকে, নেক্সট কামস, এগুলি কোনটি কোন ধরনের অস্থি সেটি সম্বন্ধে বলো। যেমন অ্যাটলাস অ্যাক্সিস, অ্যাটলাস অ্যাক্সিস পাইভট প্রকৃতির জয়েন্ট, পাইভট পাইভট রকমের সন্ধি। কার্পাল এবং মেটাকার্পাল অফ থাম্ব, আমাদের যে বুড়ো আঙ্গুলটি রয়েছে, বুড়ো আঙ্গুলের কার্পাল এবং মেটাকার্পালের মধ্যে দেখা যায় স্যাডেল প্রকৃতির। তো আমাদের যে আঙ্গুল রয়েছে, আঙ্গুলগুলোকে আমরা 360 ঘোরাতে পারি বা এদিক ওদিক, শুধু দেখো সামনে আর পিছনে আছে। এবং 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি যখন হয় আমি তখনই বলেছিলাম সেটা কবজার মতো, হিঞ্জ জয়েন্ট। ফিমার অ্যাসিটোলা বললাম, তার মানে হিপ জয়েন্ট। হিপ জয়েন্টকে আমরা দেখো অনেক দিকে মুভ করতে পারি, সামনে পিছনে সাইডে, তাই তো? তো যখন দুটি অ্যাক্সিস, তাই তো, সামনে পিছনে প্লাস দুটি, যখন দুটি অ্যাক্সিসে মুভমেন্ট চলে আসে তখন সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। ক্রেনিয়াল বোনগুলির মধ্যে রয়েছে ফাইব্রাস প্রকৃতির জয়েন্ট, সুচার, তাই তো? পিলভিক বোন আর পেলভিক গার্ডেলের মধ্যে কি রকম রয়েছে? দুটি পেলভিক, বলেছিলাম দুটি পেলভিক বোনের মধ্যে রয়েছে পিউবিক সিম্পাইসিস, এটা কার্টিলেজ দিয়ে তৈরি, এটা হচ্ছে কার্টিলেজিনাস তরুণাস্থিযুক্ত। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস বলেছে আহ সমস্ত স্তন্যপায়ীগুলি কিছুকে ছেড়ে দিলে এদের মধ্যে কটি করে সার্ভাইকাল বোন রয়েছে? আমি বলেছিলাম যে যতই লম্বা হোক না কেন, তাদের গ্রীবাদেশ যতই বড় হোক, কিন্তু গ্রীবাদেশীয় যে মেরুদণ্ড রয়েছে এটার সংখ্যা সবসময় 7 থাকে, কিছু এক্সেপশন ছাড়া। আমাদের মানব শরীরে ফ্যালাঞ্জ বা আঙ্গুলের মধ্যে কটি বোন রয়েছে? ফ্যালাঞ্জের মধ্যে টোটাল থাকে 14টি, সেটা হাতের ফ্যালাঞ্জ হোক বা পায়ের, তাই তো? এটা হতে পারে অগ্রপদের বা পশ্চাৎপদের, তো অগ্রপদ বা পশ্চাৎপদ দুটোরই। আঙ্গুলের মধ্যে কটি টোটাল হাড় রয়েছে? 14। নেক্সট কোশ্চেন, থিন ফিলামেন্ট মায়োফাইব্রিল, মায়োফাইব্রিলের যে হালকা তন্তু রয়েছে তাতে দুটি এফ অ্যাক্টিন থাকে, আরো কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলি কি? রেগুলেটরি প্রোটিন। এরা হচ্ছে অ্যাক্টিনের মধ্যে মায়োসিনের তাই তো, মায়োসিন যে অ্যাক্টিনের সঙ্গে জুড়বে, তো সেটিকে কন্ট্রোল করে কে? এই রেগুলেটরি প্রোটিনগুলি, নাম হচ্ছে ট্রোপোনিন ও ট্রোপোমায়োসিন। এটা মাসেল ফাইবার। ক্যালসিয়াম কোথায় স্টোর থাকে? ক্যালসিয়াম থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কেন? কারণ মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এর নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কোন জোড়া হাড়কে আমরা ভাসমান পাজরস্থি বলি? তো আমরা জানি 11th এবং 12th। যেহেতু এরা পৃষ্ঠদেশে মেরুদণ্ডের সঙ্গে জোড়ে, কিন্তু সামনের দিকে, তো সামনের দিকে এসে এরা স্টার্নামের সঙ্গে জোড়ে না, অর্থাৎ অন্য কোনো বোনের সঙ্গে জুড়ছে না, ভাসমান অবস্থাতেই থেকে যায়। 11 12 রিবস না এখানে কিডনিকে মানে প্রোটেকশন দেয় পিছনের দিকে, ঠিক আছে? হিউম্যান ক্রেনিয়াম বা মানব যে খুলিটি রয়েছে, মানব খুলির মধ্যে টোটাল কতগুলি হাড় রয়েছে? মানব খুলির মধ্যে টোটাল রয়েছে 8টি হাড়। আর ফেসিয়াল বোন কটি ছিল? ফেসিয়াল ছিল 14টি। টোটাল স্কালের মধ্যে, তো খুলির মধ্যে টোটাল ছিল 22 বোনস, 22টি বোন। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। বেসিক্যালি এই চ্যাপ্টার কোয়েশ্চেন যদি ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন আসতে চায়, সেটা আসবে সেই পেশির সংকোচনের অংশটা থেকে। পেশির সংকোচনের বিভিন্ন স্টেপ গুলি, কিভাবে ক্যালসিয়াম এসে সেখানে জুড়লো, ক্যালসিয়ামের জোড়ার প্রভাবে এটিপির কিভাবে এটিপি জোড়ে, তারপর এটিপি জোড়ার পরে ক্রস ব্রিজ ফর্মেশন হয়, ক্রস ব্রিজ ফর্মেশন হলে সেখান থেকে সেটি মায়োসিনের মস্তকটি গিয়ে অ্যাক্টিনের সঙ্গে জুড়ে যায়। ওকে, তারপর সেখানে ক্রস ব্রিজ ফর্মেশন হয়, স্লাইডিং হয়, আবার ক্রস ব্রিজ থেকে হয়। তো এই যে সাইকেলটা, যার মাধ্যমে বারবার ক্রস ব্রিজ ফর্মেশন হচ্ছে, ক্রস ব্রিজ এরপর হয় মেনলি সংকোচন হয়। ওকে, এন্ড লাস্টের পার্টটা এখান থেকে অত অত কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি, তবে এই রোগের
অংশটা, এই যে মায়াস্থেনিয়া গ্রাভিস, দেন মাসকুলার ডিস্ট্রফি, কোনটি কি কারণে হয়, কোনটা অটো ইমিউন রোগ, তাই তো, কোনটি সহানুক্রমতার প্রভাবে হয়, কোনটি জিনগত কারণে হয়, এগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। আই হোপ ইট ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ।